দুটি ফরমায়েশি রিট পিটিশনের অংশ হিসেবে আজকে রুল জারি করা হয়েছে। একটি রুল জারি করা হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং সংবিধানের জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেন অসাংবিধানিক হবে না, এটি একটি রুল। আরেকটি রুল হলো সংসদ সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করানোর জন্য যে চিঠি দেওয়া হয়েছিল, ওই চিঠির দ্বিতীয় অংশ সংবিধান সংস্কার সভার সদস্য হিসেবে শপথ নেওয়াটা কেন অবৈধ হবে না, এটি আরেকটি রুল। আরেকটি রুল হলো গণভোটের সেকশন 3-এ যে 4টি প্রশ্ন দেয়া আছে সেটি কেন অবৈধ হবে না, এটি আরেকটি পার্ট অফ দ্য রুল। আর আরেকটি হলো ওই গণভোট অধ্যাদেশের তফসিলে 30টি ঐকমত্যের ভিত্তিতে যে 30টি সংস্কার প্রস্তাব করা হয়েছিল সেটিকে কেন অবৈধ করা হবে না, এটি হলো আরেকটি রুল। এই 4টি সেপারেট রুল জারি হয়েছে দুটো রিট পিটিশনে। আমরা মনে করি 5ই আগস্টের পরে যে সংস্কার কর্মকাণ্ড পরিচালনা করার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছিল, সেই উদ্যোগটাকে রাজনৈতিক মতকের বাইরে নিয়ে এসে আদালতের সাবজেক্ট ম্যাটার বানানো হলো। অতীতেও আদালতের সাবজেক্ট ম্যাটার বানানো হয়েছে যে সমস্ত বিষয়কে, যেগুলো রাজনৈতিকভাবে সেটেল করার বিষয় ছিল, তার কোনোটারই ভালো ফলাফল আমরা দেখতে পাই না। 30টি বিষয়ে যেখানে বিএনপি সহ সকল রাজনৈতিক দল একমত হলো, সেই 30টি বিষয়কেও রুলের অধীনে কার ইনস্ট্রাকশনে আনা হলো, এটি আমরা এখনো পর্যন্ত বোধগম্য নই। তবে আমরা দেখতে পাচ্ছি এই রিট মামলা শুনানি করার ক্ষেত্রে এবং এই রিট মামলাটি পরিচালনা করার ক্ষেত্রে সরকারের একাংশের ডাইরেক্ট সংশ্লিষ্টতা দেখা যাচ্ছে। ফলে আমরা ধরে নিতে পারি যে সরকার এই সংস্কার প্রস্তাবকে পার্লামেন্টকে বাইপাস করে কোর্টের মাধ্যমে সেটেল করে এক ধরনের স্থিতাবস্থা বা এক ধরনের সুবিধা নেয়ার জন্য চেষ্টা করছেন। আবার সরকারকে মাঝে মাঝে মনে হচ্ছে দ্বিচারিতা করছেন। এই দ্বিচারিতার অংশ হিসেবে গতকালকে তারা প্রস্তাব পাঠিয়েছেন যে ডেপুটি স্পিকারকে বিরোধী দল থেকে দেয়া হবে, নামের প্রস্তাব চেয়েছেন। অথচ ডেপুটি স্পিকারের এই বিরোধী দল থেকে দেয়া হবে, এটা একমত পোষণ করা হয়েছিল যে 30টি প্রস্তাবের মধ্যে এটাকেও আজকে রুলের অংশ করা হয়েছে। একদিকে বলছেন ডেপুটি স্পিকার দেওয়া হবে, নাম দেন, আরেকদিকে নিজস্ব ইনস্ট্রাকশনে ইনডাইরেক্ট রিট পিটিশন দায়ের করে সংস্কার প্রস্তাবকে আদালতের সাবজেক্ট ম্যাটার বানাচ্ছেন। এটার নাম হলো দ্বিচারিতা। আমরা মনে করি এই যে একটি কাজ করানো হলো, এর মাধ্যমে নিজের পায়ে নিজেই কোরাল মারার চেষ্টা করছে একটি রাজনৈতিক দল। যদি বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ না থাকে, 30টি কনসেনসাসের ভিত্তিতে সংস্কার প্রস্তাব না থাকে, গণভোটের প্রশ্ন অবৈধ হয়, তাহলে শেষ পর্যন্ত থাকবে কি? শেষ পর্যন্ত নির্বাচন থাকে, সরকার থাকে, নিজের গদি থাকে, সবকিছুই বড় ধরনের প্রশ্নের সম্মুখীন হবে। তো এই দায়িত্ব তাদেরকে নিতে হবে যারা এই প্যান্ডোরার বক্স ওপেন করাচ্ছেন। দে হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি অন দেয়ার শোল্ডার। জাতীয় জীবনের এত বড় গুরুত্বপূর্ণ বিষয়কে ডিজাইন করে আদালতের সাবজেক্ট ম্যাটার বানিয়ে পার্লামেন্টকে পাশ কাটানোর যে কৌশল, এটি অতীতেও ভালো কোনো কৌশল হিসেবে প্রমাণিত হয় নাই। সো এগেইন দ্য সেম স্ট্র্যাটেজি is being administered by some group of people, and our reaction is this type of activity is neither possible, neither desirable nor practicable. যে জাতীয় নির্বাচন হয়েছে একই দিনে, তার অংশ থেকে আপনি গণভোটকে যদি আলাদা করে নেন, তাহলে একসময় আপনারাই প্রশ্নের সম্মুখীন হবেন যে তাহলে জাতীয় নির্বাচন যার মাধ্যমে ক্ষমতায় এসেছেন, যা অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গৃহীত সংস্কার প্রস্তাব যদি বেআইনি হয়, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক আয়োজিত, ইলেকশন কমিশন কর্তৃক আয়োজিত জাতীয় নির্বাচনের বৈধতা নিয়েও প্রশ্ন উত্থাপিত হবে। আপনারা এর কনসিকুয়েন্স সম্পর্কে ভেবেছেন কিনা, না ভেবে কাজ করছেন কিনা, আপনাদের মধ্যে এগুলো নিয়ে অনুশোচনা আছে কিনা, আপনারা এগুলো আলোচনা করেছেন কিনা,
এইগুলোই আমাদের কাছে সবচাইতে বড় মিলিয়ন ডলার কোয়েশ্চেন। So this writ petition is not only a simple writ petition, it attaches the future of the nation of Bangladesh. দেখুন, রুল নিয়ে আপিল বিভাগে যাওয়াটা ট্রেডিশন অ্যালাউ করে না, আইনেও অ্যালাউ করে না। তারপরে এই ব্যাপারটি আমরা আলাপ আলোচনা করব। আমরা নিজেরা যাদের যাদের বিরুদ্ধে রুল জারি হচ্ছে সকলকে পার্টি করা হয়নি। সংসদ সদস্যদের ওথকে প্রস্তাবিত করা হয়েছে, কিন্তু সংসদ সদস্য কেউ তো রিটের পার্টি না। জুলাই সনদকে এগ্রিড বিষয় যে 30টা, এটিকে চ্যালেঞ্জ করা হয়েছে, অথচ জুলাই সনদে স্বাক্ষরিত কোনো পলিটিক্যাল পার্টি এই রিটের পার্টি না। আমরা যারা সাইন করেছি বিভিন্ন সময়ে, যে সমস্ত রাজনৈতিক দল সাইন করেছে, বিএনপিও সাইন করেছে, বিএনপিও তো এই রিট পিটিশনের কোনো রেসপন্ডেন্ট পক্ষ নয়। তাহলে এই রিট পিটিশনটা পক্ষ দোষে দুষ্ট আছে। আপনি যাদের ওথকে অসাংবিধানিক ঘোষণা করতে চান তাদেরকে পক্ষ করেননি কেন? যাদের সাইন করা ঐকমত্য চার্টারকে আপনারা অসাংবিধানিক ঘোষণা করতে চান, সেই পলিটিক্যাল পার্টিগুলোকে আপনারা কেন এখানে পক্ষ করেন নাই? তাহলে তো এক ধরনের হাইড অ্যান্ড সিক। এই হাইড অ্যান্ড সিকিংটাই জাতির জন্য ভালো হয় না। যখন সদর দরজা দিয়ে নেওয়া সিদ্ধান্ত সকলে মিলে মাসের পর মাস এটিকে একটা ভেস্টেড কোয়ার্টারের উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য আদালতে সাবজেক্ট ম্যাটার করবেন, তখন আলটিমেটলি ইটস বিকামিং এ ডেঞ্জার টু দি ফিউচার অফ দি নেশন। ডেঞ্জার কেন বলছেন? এটা তো রুল হয়েছে, জাজমেন্ট তো হয় নাই। কিভাবে বলছেন যে এটা রায় দিয়ে একটা রেজাল্ট তো হয় না, এখন এটা তো রিজেক্টও হতে পারে ফাইনালি। This is opening. You have opened the Pandora box. যারা এই প্যান্ডোরা বক্স ওপেন করছেন তারা নিজের পায়ে নিজেই কোরাল মারছেন। দিস ইজ হোয়াট ইজ আওয়ার আন্ডারস্ট্যান্ডিং। বুঝে না বুঝে করেছেন জানি না। যদি না বুঝে করে থাকেন তাহলে বোঝার চেষ্টা করেন, আর যদি বেশি বুঝে করে থাকেন তাহলে ইউ শুড রিয়েলাইজ হোয়াট ইউ আর গোয়িং টু পুশ। গণভোটকে চ্যালেঞ্জ করে নাই। দেখেন, গণভোট তো হয়ে গেছে, এখন চ্যালেঞ্জ করেছে প্রশ্নকে। যে প্রশ্নের উপর গণভোট শেষ, রেজাল্টটা হয়ে গেছে, সেই প্রশ্নকে আপনি এখন চ্যালেঞ্জ করছেন। এর মানে কি? আলটিমেটলি ইউ আর চ্যালেঞ্জিং দ্য রেজাল্ট অফ গণভোট, নট দি কোয়েশ্চেন অফ দ্য গণভোট। কোয়েশ্চেন ইজ ডান। কোয়েশ্চেনের এগেনস্টে মানুষ হা না উত্তর তো দিয়ে দিয়েছে। সুতরাং চ্যালেঞ্জ করা উচিত ছিল গণভোটের রেজাল্টকে, কিন্তু গণভোটের রেজাল্টকে চ্যালেঞ্জ করাটা হয়তো কিছুটা ইমপ্র্যাকটিক্যাল মনে করেছেন, তাই ব্যাকে গিয়ে প্রশ্নকে চ্যালেঞ্জ করেছেন, গণভোটকে চ্যালেঞ্জ করছেন। অবশ্যই আমাদের আন্ডারস্ট্যান্ডিং অফ ল হলো আদালতের কোনো রুল যদি কোনো সুনির্দিষ্ট স্টে বা ডাইরেকশন না থাকে, কোনো অন্তর্বর্তীকালীন আদেশ না থাকে, সেই রুল আদালতকে পার্লামেন্টকে ফাংশন করতে কোনো বাধা দেওয়ার সুযোগ নাই। পার্লামেন্ট ইজ এন ইন্ডিপেন্ডেন্ট বডি, পার্লামেন্ট ইজ এ সোভারেন, কনস্টিটিউশনালি পার্লামেন্ট ইজ ওয়ান অফ দি পিলার্স অফ দি স্টেট। পার্লামেন্ট ফাংশন করতে কোনো অসুবিধা নাই, কিন্তু যদি ছোটা দেখাইতে চান যে এটা এখানে পেন্ডিং আছে তাই আমরা করব না, এইটা যদি হয়ে থাকে স্ট্র্যাটেজি, তাহলে ইট উইল বি এ পলিটিক্যাল ব্লান্ডার ইন ফিউচার। আমি একটু অবাক হচ্ছি, ওনারাই মামলা পোষ করছেন, আবার অ্যাট দ্য সেম টাইম ওনারা ওদিক থেকে বিরোধী দল থেকে ডাকছেন হলো ডেপুটি স্পিকার। তো ডেপুটি স্পিকার জুলাই চার্টার না হলেও দেওয়া যায়, দ্যার ইজ এ কনস্টিটিউশনাল প্রভিশন। সেই জায়গায় তারা করছেন কিনা, যদি তারা না করে থাকেন তাহলে জুলাই চার্টারের 30টা ঐকমত্যের বিষয়ে একটা ঐকমত্য হলো, যেখানে বিএনপি সহ সকল দল একমত, কারো কোনো দ্বিমত নাই, সেটা হলো বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিম্নকক্ষে হবে এবং উচ্চকক্ষে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার হবে। যদি তাই হয়ে থাকে তাহলে এটাকে আবার আদালতের সাবজেক্ট ম্যাটার বানিয়েছেন কেন? দ্যাট ইজ হোয়াট ইজ দ্য পার্টিনেন্ট কোয়েশ্চেন। যদি ঐকমত্যই হয়ে যায়, ঐকমত্য স্বাক্ষর করেছেন, ইলেকশন হয়েছে,
অফার করছেন, আবার এট দ্য সেম টাইম এটাকে আদালতে সাবজেক্ট ম্যাটার বানাচ্ছেন। হোয়াট ইজ দ্য রিজন দ্যাট? তার বলতে চাচ্ছেন যে যারা ওটা অন্য ইস্যু। তো ফলে আমরা মনে করি এইটার ব্যাপারে অবশ্যই তারা দুটো ভুল করেছেন, বড় ধরনের ভুল। একটা ভুল হলো যাদের শপথকে চ্যালেঞ্জ করা হয়েছে তাদের কাউকে পক্ষ করা হয়নি। আরেকটা ভুল হলো যে সমস্ত পলিটিক্যাল পার্টি জুলাই চার্টারে স্বাক্ষর করেছেন এগ্রিমেন্টের ভিত্তিতে তাদের কাউকেই পক্ষ করা হয় নাই। পক্ষ হতে পারে। এই পক্ষ না করাটা উদ্দেশ্যমূলক। আমরা পক্ষ হতে পারবো, দিস ইজ ডিফারেন্ট আর্গুমেন্ট, কিন্তু পক্ষ না করে কেন এটাকে হাইড অ্যান্ড সিক করতে হলো, দিস ইজ ডিফিকাল্ট। আর এই ব্যাপারে আমরা পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করব। আর আমরা এক্সপেক্ট করি পার্লামেন্ট আদালতের এই রুলের দোহাই দিয়ে এই কর্মকাণ্ড পরিচালনা করা থেকে বিরত থাকবেন না। রুল থাকলে করতে কোনো বাধা নাই, কিন্তু করতে না চাইলে আপনি জোর করে তো করাইতে পারবেন না। এমআই হোসেন ল্যাবের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।